আজকে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে প্ল্যান্ট টিস্যু, অর্থাৎ উদ্ভিদ কলা। অর্থাৎ প্ল্যান্টসের ক্ষেত্রে যে টিস্যু স্ট্রাকচার আমরা দেখতে পাই, প্ল্যান্টের ক্ষেত্রে সেই স্ট্রাকচার সম্পর্কে আমরা পড়ব। অ্যাকচুয়ালি টিস্যু বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে বেশ কতগুলো সেল যারা একই টাইপের ফাংশন করে এবং যাদের অরিজিনটাও একই, তাদেরকেই বলা হয় যেটা সেটা হচ্ছে টিস্যু। এবার যখনই আমরা টিস্যু স্ট্রাকচারের কথা বলতে যাব, কলার গঠনের কথা বলতে যাব, কলাতন্ত্র যেটাকে বাংলাতে বলা হয়, সেটা কিন্তু প্লান্ট এবং অ্যানিম্যালে সবসময় আলাদা হয়। তো আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে প্লান্ট টিস্যু নিয়ে, অন্য কোনো দিন আমরা অ্যানিম্যাল টিস্যু নিয়ে পড়ব। তো প্ল্যান্ট টিস্যুর কথা যখনই বলা হয় তাদের বেসিক আইডিয়ার কিন্তু দেখো মোটামুটি সিমিলার প্ল্যান্ট অ্যানিম্যালের ক্ষেত্রে। এবার প্ল্যান্টস বা অ্যানিমালসের ক্ষেত্রে দেখা যায় যে কিছু সেল যখনই একসাথে কাজ করে, তার মানে অবশ্যই টিস্যু স্ট্রাকচার যেটা সেটা মাল্টিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। অ্যাকচুয়ালি ইউনিসেলুলার এককোষী জীব, অ্যামিবা, প্যারামিসিয়াম, ইউগ্লিনা, এদের ক্ষেত্রে কোনোদিনই টিস্যু স্ট্রাকচার বলে কিছু খুঁজে পাওয়া যাবে না। এবার যখনই অ্যাকচুয়ালি জাইগোট থেকে শুরু করে একটা অর্গানিজম, একটাই সেল থেকে শুরু করে একটা বহুকোষী জীব তৈরি হতে যায়, তখনই এই টিস্যু অর্গানাইজেশন যেটা সেটা দেখতে পাওয়া যায়। অ্যাকচুয়ালি সেল যেটা হয় সেটা হচ্ছে আমাদের জীবদেহের ক্ষেত্রে বা যে কোনো একটা অর্গানিজমের ক্ষেত্রে স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট। এবার অনেক কটা সেল যারা একই টাইপের কাজ করে সেটা, প্লাস হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, অর্থাৎ প্রত্যেকটা সেলের মাঝের যে ফ্লুইডটা আছে সেই দুটো জিনিসকে ইনক্লুড করে, অর্থাৎ সেল এবং ইন্টারস্টিশিয়াল ফ্লুইড একসাথে আমরা যেটা বলি সেটা হচ্ছে টিস্যু। তাহলে টিস্যু স্ট্রাকচারের মধ্যে বেশ কিছু সেল চলে আসছে যাদের অরিজিন সেম এবং যাদের ফাংশনটাও সেম, এবং তার সাথে সাথে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড যেটা ওই সেলগুলোর মাঝেতে রয়েছে, যেটা ওই সেলগুলোকে ফাংশন করতে বা কাজ করতে হেল্প করছে, তাদেরকে একসাথে বলা হয় যেটা সেটা হচ্ছে টিস্যু স্ট্রাকচার। এবার যদি বডি অর্গানাইজেশনের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি পরপর অর্গানাইজেশনটা খেয়াল করি, তাহলে দেখা যায় একদম ইনিশিয়ালি যদি আমরা দেখি, তাহলে দেখা যায় যে যে কোনো একটা অর্গানিজম তৈরি হতে গেলে কিছু অ্যাটম লাগে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এরকম কিছু অ্যাটম বা মলিকিউল সেখানে লাগছে। সেই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন নিয়ে তৈরি হচ্ছে যেগুলো, সেগুলো হচ্ছে বায়োমলিকিউল। এইটা হচ্ছে বায়োমলিকিউল। যেমন ধরো প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এই সমস্ত জিনিস। তাহলে একদম ইনিশিয়াল হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই অ্যাটমগুলোকে নিয়ে তৈরি হচ্ছে কিছু বায়োমলিকিউল, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট। এবার এই বায়োমলিকিউলস নিয়ে তৈরি হয় যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বিভিন্ন সেলগুলো। মানে যে কোনো অর্গানিজমের ক্ষেত্রে সব থেকে ছোট ইউনিট যেটা ধরে নেওয়া হবে সেটা হচ্ছে অর্গানাইজেশনের ক্ষেত্রে সেটা হচ্ছে একটা সেল। এবার সেলের ক্ষেত্রে ধরো অ্যাকচুয়ালি অ্যানিম্যাল সেল একটা টাইপের হয়, যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে নিউরন। নিউরন মানে হচ্ছে নার্ভ সেল। সেরকমই ধরো প্লান্টসের যে সেলগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্লান্ট সেল। যেমন আমি সাপোজ বলছি এটা হয়তো অ্যাকচুয়ালি লিফেতে যে সেল থাকে যেগুলোকে প্যারেনকাইমা সেল যেগুলোকে বলে, বা মেসোফিল সেল যেগুলোকে বলা হয়, যেগুলো ফটোসিনথেসিস করে, তাহলে এইটা হচ্ছে মেসোফিল সেল। তাহলে দেখো এটা হচ্ছে নার্ভ সেল, এটা হচ্ছে মেসোফিল সেল। এটা ফটোসিনথেটিক, এটা সালোক সংশ্লেষ করে, এটা লিফে থাকে। আর এটা হচ্ছে নিউরাল সেল, যেটা অ্যাকচুয়ালি নার্ভ, যেটা আমাদের বিভিন্ন নার্ভ ইম্পালস প্রোপাগেট করতে হেল্প করছে, স্নায়বিক উদ্দীপনা পরিবহনের হেল্প করছে। এবার যখনই অনেক কটা নার্ভ সেল, অনেক কটা নিউরন একসাথে রয়েছে, তখন সেটাকে বলছে নার্ভ টিস্যু। ঠিক সেই রকমই দেখো অনেক কটা প্লান্ট সেল যারা ফটোসিনথেসিস করছে, মেসোফিল সেলস, তারা একসাথে যখনই থাকছে তখন তাদেরকে বলছে ফটোসিনথেটিক টিস্যু। মানে এইটাই দেখবে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে প্যারেনকাইমা টিস্যু। এইবার দেখো যে অনেক কটা নার্ভ সেল নিয়ে তৈরি হচ্ছে কি, ধরো ব্রেন। তাহলে ব্রেনটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে একটা অর্গ্যান। ঠিক সেরকমই দেখো যে অনেক কটা ফটোসিনথেটিক টিস্যু মানে অনেক প্যারেনকাইমাটিক টিস্যু নিয়ে তৈরি হচ্ছে যেটা লিফ, তার লিফটাও হচ্ছে প্লান্টের ক্ষেত্রে একটা অর্গ্যান। এবার অ্যাকচুয়ালি অনেক কটা অর্গ্যান নিয়েই তৈরি হয় কি একটা সিস্টেম, যেমন ব্রেন একটা পার্ট, সেরকম ব্রেন, স্পাইনাল কর্ড, অ্যাকচুয়ালি পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এইরকম বিভিন্ন পার্ট নিয়ে আলটিমেটলি তৈরি হচ্ছে যেটা সেটা হচ্ছে ধরো একটা সিস্টেম, যেমন নার্ভাস সিস্টেম। ঠিক সেরকমই প্লান্টের ক্ষেত্রে দেখো লিফ, স্টেম, রুট এরকম নিয়ে এক একটা পার্ট তৈরি হয়। যেরকম ধরো লিফ, ফ্লাওয়ার, স্টেম এগুলো নিয়ে তৈরি হচ্ছে স্যুট সিস্টেম। এইরকমই অনেক কটা সিস্টেম নিয়ে তৈরি হচ্ছে কি একটা অর্গানিজম। যেমন দেখো রুট সিস্টেম নিয়ে তৈরি হচ্ছে যেটা সেটা হচ্ছে প্লান্ট একটা অর্গানিজম। ঠিক সেরকমই হিউম্যানের ক্ষেত্রে যদি ধরা হয় তাহলে নার্ভাস সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, এগুলো সব যখন একসাথে অ্যাকোমোডেট হচ্ছে তখনই তৈরি হচ্ছে যেটা সেটা একটা অর্গানিজম। তার মানে দেখো হায়েস্ট র্যাঙ্ক যেটা সেটা হচ্ছে অর্গানিজম।
যে কোনো একটা অর্গানিজম তৈরি হয় অনেক কটা সিস্টেম দিয়ে, মানে অনেক কটা তন্ত্র দিয়ে। যে কোনো একটা সিস্টেম তৈরি হয় অনেক কটা দেখো অ্যাকচুয়ালি অর্গ্যান দিয়ে, অনেক কটা অঙ্গ দিয়ে। সেরকমই একটা যে কোনো একটা অর্গ্যান তৈরি হয় আবার অনেক টিস্যু দিয়ে। সেই রকমই একটা টিস্যু তৈরি হয় অনেক অ্যাকচুয়ালি সেল দিয়ে। তাহলে পরপর অর্গানাইজেশনটা দেখলে দেখো সব থেকে প্রথম আসছে সেল, তারপর হচ্ছে যেটা টিস্যু, তারপর হচ্ছে অর্গ্যান অঙ্গ, তারপর হচ্ছে সিস্টেম, এবং সব থেকে বড় যেটা সেটা হচ্ছে অর্গানিজম। এবার যদি কোনো সময় অ্যাকচুয়ালি সেলের পরবর্তী ক্ষেত্রে স্ট্রাকচার দেখা হয় যেটাকে অ্যাকচুয়ালি বলা যেতে পারে সাবসেলুলার লেভেল, অর্থাৎ কোষের পরবর্তী পর্যায়ে, তাহলে যেটা হয় সেটা হচ্ছে বায়োমলিকিউলস। প্রথম হচ্ছে জৈব অণু যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এবং তার থেকেও যদি ভাঙা হয় তখন বিভিন্ন অ্যাটমস পাওয়া যায় যেটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই সমস্ত মলিকিউলসগুলো। তাহলে এই হচ্ছে অ্যাকচুয়ালি দেখো বডি অর্গানাইজেশনের ক্ষেত্রে তার স্ট্রাকচারটা। এবং এখানকার মধ্যে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে টিস্যু স্ট্রাকচার নিয়ে। অ্যাকচুয়ালি স্ট্রাকচারাল এবং ফাংশনালি সিমিলার যে সমস্ত সেলগুলো একই টাইপের কাজ করে তাদেরকে একসাথে বলা হয় যেটা সেটা হচ্ছে টিস্যু। এবং টিস্যুর মধ্যে শুধু সেল নয়, সেলের সাথে সাথে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটাও একদম সমানভাবে কিন্তু ইম্পর্টেন্ট। এবার যখনই আমরা কোনো সময় টিস্যু সম্পর্কে পড়ি, যে টিস্যু স্ট্রাকচার সম্পর্কে পড়ছি বা টিস্যুর অর্গানাইজেশন সম্পর্কে পড়তে যাই, তখনই সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় হিস্টোলজি। এবার যেহেতু দেখো সেল স্ট্রাকচার এগুলো তো খালি চোখে দেখা কখনোই সম্ভব নয়, তো অবশ্যই যে হিস্টোলজি যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন অর্গ্যানের, বিভিন্ন অঙ্গের, ধরো লিভার, প্যানক্রিয়াস, ধরো স্প্লিন, স্টম্যাক, পাকস্থলী, স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত, বিভিন্ন অংশের ক্রস সেকশন নিয়ে সেগুলোকে মাইক্রোস্কোপে স্টাডি করে সেখানকার টিস্যু স্ট্রাকচারগুলোকে দেখা হয় এবং সেগুলো দিয়ে কম্পেয়ার করা হয় যে স্টম্যাকের টিস্যুর সাথে অ্যাকচুয়ালি লাংসের টিস্যুর কী পার্থক্য, লাংসের সাথে হার্টের টিস্যুর কী পার্থক্য, সেই কম্প্যারিজনগুলো সমস্ত কিন্তু করা হয়ে থাকে। তাহলে এগুলো সমস্তই হচ্ছে যেটা সেটা হচ্ছে টিস্যু কনসেপ্ট। এবার আমরা চলে আসছি দেখো প্রথমেই সেটা হচ্ছে প্ল্যান্ট টিস্যুর কনসেপ্টে। এবার প্ল্যান্ট টিস্যু ক্লাসিফিকেশান, যে প্ল্যান্টসের মধ্যে আমরা কী কী রকমের টিস্যু স্ট্রাকচার দেখতে পাই। তো প্রথমেই বলা হচ্ছে যে কীরকম টাইপের সেল অ্যাকচুয়ালি প্লান্টসের মধ্যে রয়েছে তার উপরে বেস করে একটা ক্লাসিফিকেশান করা হচ্ছে। দেখো প্লান্ট টিস্যুকে প্রথম দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু, মানে যে সেলগুলো কনস্ট্যান্টলি ডিভাইড করে বাড়ছে। মেনলি এই টাইপের টিস্যু যেটা হয় সেটা হচ্ছে যে কোনো প্ল্যান্টের একদম এপিক্যাল পার্টে, মানে রুটের একদম সামনেতে এবং স্টেমের একদম সামনেতে, মানে যেটাকে বলা যেতে পারে শুট অ্যাপেক্স এবং রুট অ্যাপেক্সের মধ্যেতে এই টাইপের টিস্যুগুলো পাওয়া যায়। এরা কনস্ট্যান্টলি ডিভাইড করে এবং কনস্ট্যান্টলি ডিভাইড করে এরা বিভিন্ন সেল তৈরি করে, পরপর ডিভাইড করে করে বিভিন্ন সেল তৈরি করে। এবার তাদের পজিশনের বেসিসে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এপিক্যাল মেরিস্টেম, একটা ইন্টারক্যালারি মেরিস্টেম, একটা ল্যাটারাল মেরিস্টেম। এটা সম্পর্কে আমরা একটু বাদে পড়ছি। তাহলে মেরিস্টেমেটিক টিস্যু হচ্ছে একটা টাইপের টিস্যু যারা কনস্ট্যান্টলি ডিভাইড করে তারা নাম্বার অফ সেলস বাড়াচ্ছে। এদের কিন্তু দ্বিতীয় কোনো ফাংশন নেই, এদের শুধু কাজ হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু কনস্ট্যান্টলি ডিভাইড করে নাম্বার অফ সেলস বাড়ানো যাতে গাছটা আকারে বড় হয়। অন্যদিকে পার্মানেন্ট টিস্যু রয়েছে, সেই পার্মানেন্ট টিস্যুগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মেরিস্টেমেটিক টিস্যু থেকেই তৈরি, মানে যে সেলগুলো অলরেডি আগে ডিভাইড করে তৈরি হয়ে গেছে। শুধু সেলের সংখ্যা বাড়ালে তো হবে না, কোনো একটা প্ল্যান্টকে সার্ভাইভ করতে গেলে তার বিভিন্ন কাজগুলোও করতে হবে। যেমন প্ল্যান্ট সেল দেখো অ্যাকচুয়ালি একটাই সেল থেকে লাইফ স্টার্ট হয়েছে জাইগোট, সেখান থেকে একটা মাল্টিসেলুলার প্ল্যান্ট তৈরি হচ্ছে, কিন্তু প্ল্যান্টের যে সেলগুলো তৈরি হলো তাদেরও তো কিছু কাজ করতে হবে। তাদের কোনো একটা পার্ট হয়তো রুট তৈরি করছে যার কাজ হচ্ছে ওয়াটার অ্যাবজর্পশান, কেউ হয়তো স্টেম তৈরি করছে যার কাজ হচ্ছে স্টেবিলিটি প্রোভাইড করা, কেউ হয়তো লিফ তৈরি করছে যার কাজ হচ্ছে ফটোসিনথেসিস করা। তাহলে যে সেলগুলো স্পেসিফিক কোনো একটা ফাংশনের সাথে অ্যাসোসিয়েটেড হয়ে যাচ্ছে, কোনো একটা নির্দিষ্ট কাজের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, তাদেরকে অ্যাকচুয়ালি বলছে যেটা সেটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু, যেগুলো মেরিস্টেমেটিক টিস্যুই ম্যাচিওর হয়ে তৈরি হয়, মেরিস্টেমেটিক টিস্যু থেকেই তৈরি হচ্ছে। এবার পার্মানেন্ট টিস্যু দুটো টাইপের হয়, একটা হচ্ছে সিম্পল পার্মানেন্ট টিস্যু। সিম্পল পার্মানেন্ট টিস্যু মানে হচ্ছে যে পার্মানেন্ট টিস্যুগুলো ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পারে, মানে তার ফাংশন করার জন্য পাশাপাশি কোনো সেলের ওপরে তার কিন্তু কোনো ডিপেন্ডেন্স নেই, মানে সেই ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, সেগুলোকে অ্যাকচুয়ালি বলছে যেটা সেটা হচ্ছে সিম্পল পার্মানেন্ট টিস্যু। আর কিছু প্লান্ট টিস্যু আছে যারা ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পারে না, তাদের ফাংশন করতে গেলে আশপাশের আরও কিছু টিস্যুর হেল্প দরকার লাগে এবং সবাই মিলে একসাথে একটা ইউনিট হিসেবে ফাংশন করে,
তো সেই ইউনিটটার মধ্যে থেকে পার্টিকুলারলি কেউ একজন সেপারেটলি কখনো ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে কোনোদিনও কাজ করতে পারে না, সেগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় কমপ্লেক্স টিস্যু। এবার সিম্পল টিস্যু যেটা রয়েছে সেটা তিনটে টাইপের হয়, একটা হচ্ছে প্যারেনকাইমা, একটা কলেনকাইমা, একটা স্ক্লেরেনকাইমা। প্ল্যান্টের মধ্যে প্যারেনকাইমাটিক টিস্যুই মেইনলি ফাংশনগুলো করে, যে ফটোসিনথেসিস করা বা ওয়াটার অ্যাবজর্পশন করা এইটা। তো প্যারেনকাইমা টিস্যুর মেইনলি ফাংশন হচ্ছে যে সমস্ত প্লান্টসের যে ভাইটাল কাজগুলো সেগুলো করে অ্যাকচুয়ালি প্যারেনকাইমা টিস্যু। কোলেনকাইমা টিস্যু হচ্ছে অ্যাকচুয়ালি প্ল্যান্টকে স্টেবিলিটি প্রোভাইড করে, আর স্ক্লেরেনকাইমা টিস্যুও কিন্তু তাই, যে প্ল্যান্টকে স্টেবিলিটি প্রদান করে, যে তার দেহটাকে ধরে রাখতে অ্যাকচুয়ালি হেল্প করে। কিন্তু কোলেনকাইমা হচ্ছে ফ্লেক্সিবিলিটি দেয় টু সাম এক্সটেন্ট, আর স্ক্লেরেনকাইমা হচ্ছে একদম মানে স্ট্রং একটা টিস্যু। যেমন আমাদের বডির যে স্ট্রাকচার রয়েছে সেই বডি স্ট্রাকচারটাকে ধরে রাখার জন্য দুটো স্ট্রাকচার আছে, একটা হচ্ছে বোনস, কঙ্কালতন্ত্র, যেটা আমাদের বডি স্ট্রাকচারকে ধরে রেখেছে, সেটা কিন্তু একদম হার্ড। তো প্ল্যান্টের ক্ষেত্রে এই স্ক্লেরেনকাইমা হচ্ছে ঠিক ওই রকম বোনসের মতো, মানে হার্ড স্ট্রাকচার যেটা প্ল্যান্টের স্ট্রাকচারটাকে ধরে রেখেছে। আর কোলেনকাইমা হচ্ছে আমাদের দেহেতে কাটিলেজ, তরুণাস্থি যেটাকে দেবে বলা হয়, যেটা অ্যাকচুয়ালি কান বা নাকেতে এই সাপোর্টিং হিসেবে দেখবে থাকে। তাদের নিজস্ব একটা স্টেবিলিটি আছে, কিন্তু তাদের একটা নমনীয়তা আছে, ফ্লেক্সিবিলিটিও আছে, তারা কিন্তু বেন্ডও হতে পারে। তো এখানে কোলেনকাইমা টিস্যুটাও প্ল্যান্টকে স্টেবিলিটি দেয়, কিন্তু যখন ঝড় হচ্ছে তখন ওই যে গাছটা বেঁকে যাচ্ছে, তার মানে তার মধ্যেও দেখা একটা ফ্লেক্সিবিলিটি আছে, কারণ নইলে তো গাছটা ভেঙে যেতে পারে ঝড়েতে। তো সেই জন্য এই ফ্লেক্সিবিলিটিটা ওকে প্রোভাইড করে, যেটা সেটা হচ্ছে কোলেনকাইমা। তার মানে অ্যাকচুয়ালি বডির মধ্যে সমস্ত কিছু ফাংশান, ওয়াটার অ্যাবজর্পশান, ওয়াটার ট্রান্সপোর্ট, বা ধরো তোমার অ্যাকচুয়ালি ফটোসিনথেসিস, সেগুলো সমস্ত করছে প্যারেনকাইমা। কোলেনকাইমা কী করছে? ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করছে, আর স্ক্লেরেনকাইমা মেনলি স্টেবিলিটি দিচ্ছে। তো এই কাজটা অ্যাকচুয়ালি করে যেটা, সেটা হচ্ছে সিম্পল টাইপ অফ টিস্যুগুলো। আর কমপ্লেক্স অ্যাকচুয়ালি যে টিস্যুগুলো রয়েছে সেটার মধ্যে দুটো রয়েছে, একটা জাইলেম, একটা ফ্লোয়েম। জাইলেম যেটা করে সেটা হচ্ছে রুটের মধ্যে দিয়ে যে মিনারেলস আর ওয়াটার অ্যাবজর্পশন হচ্ছে সেটাকে প্ল্যান্টের লিফেতে পাঠাতে অ্যাকচুয়ালি হেল্প করে, যেটা সেটা হচ্ছে জাইলেম। আর অন্যদিকে ফ্লোয়েমের যদি ফাংশনটাকে বলি, তাহলে লিফের মধ্যে যে ফুডটা প্রিপেয়ার হলো সেই ফুডটাকে অ্যাকচুয়ালি প্ল্যান্টের আদার পার্টেতে পৌঁছে দিতে হেল্প করে, যেটা সেটা হচ্ছে ফ্লোয়েম। মানে জাইলেম অ্যাকচুয়ালি শুধুমাত্র আপওয়ার্ড ডিরেকশানে মুভমেন্ট ঘটায়, ফ্লোয়েম কিন্তু যে কোনো ডিরেকশানে হতে পারে, তবে মেজর ওর মুভমেন্টটা হয় ডাউনওয়ার্ড ডিরেকশানে। তো এটা জাইলেম অ্যাকচুয়ালি ওয়াটার আর মিনারেলস ট্রান্সপোর্টেশনে হেল্প করে, এটা ফুড অ্যাকচুয়ালি ট্রান্সপোর্টেশনে হেল্প করে। তাহলে এই হচ্ছে দেখো প্ল্যান্ট টিস্যুর ক্লাসিফিকেশান। এবার যখনই কোনো একটা প্ল্যান্ট টিস্যুর ডেভেলপমেন্ট হয়, ধরো একটা স্টেম, যদি তার ডেভেলপমেন্টটাকে আমরা দেখি এবং সেখানে মেরিস্টেমেটিক টিস্যু এবং পার্মানেন্ট টিস্যুর মধ্যে কম্পেয়ার করতে চাই, তাহলে দেখো একদম এটা ধরো একটা স্টেম, গাছের একটা কাণ্ড, এটা তার একদম উপরের প্রান্তটা, যেটাকে দেখবে আমরা বাড বা যেটাকে আমরা মুকুল বলে থাকি। তো তার একদম ওপরের পার্ট যেটা রয়েছে, এই ওপরের পার্টটাতে কিন্তু মেনলি থাকে হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু, যারা কনস্ট্যান্টলি ডিভাইড করে শুধু নাম্বার অফ সেলস বাড়িয়ে যাচ্ছে। কিন্তু গাছটা তো বড় হলেই হলো না, তলার নিচে থেকে দেখো সেখানে মানে অ্যাকচুয়ালি ফুল, ফল, পাতা এগুলো তৈরি হতে হবে। তো গাছের একদম উপরের পোর্শনটাতে যেটা থাকে, এই উপরকার পোর্শনটা গোটাটাই হচ্ছে যেটা, সেটা হচ্ছে শুধুমাত্র মেরিস্টেমেটিক টিস্যু, যাদের কাজ হচ্ছে কনস্ট্যান্টলি ডিভাইড করে নাম্বার অফ সেলস বাড়ানো। আর ঠিক তারপরেই ওই মেরিস্টেমেটিক টিস্যু থেকেই নিচের দিকে যেগুলো ডেভেলপ হচ্ছে, এগুলো সবই কিন্তু অ্যাকচুয়ালি পার্মানেন্ট টিস্যু, যারা প্ল্যান্টের জন্য বিভিন্ন কাজ করছে। এবার দেখো এখানে কিছু পোর্শনকে ক্রস সেকশন করে দেখিয়েছে, মেরিস্টেমেটিক টিস্যুর মাঝখানের একটা পোর্শনকে ক্রস সেকশন করে দেখানো হচ্ছে, আর পার্মানেন্ট টিস্যু মানে ওই মেরিস্টেমেটিক টিস্যু থেকেই যখন পার্মানেন্ট টিস্যু হচ্ছে সেইখানকারও একটা ক্রস সেকশন করে পাশেতে দেখানো হচ্ছে যে কি চেঞ্জ তাদের মধ্যে হয়। দেখো মেরিস্টেমেটিক টিস্যু যেটা রয়েছে সেটার যখন ক্রস সেকশন করা হচ্ছে, সেখানে তিনটে পার্ট পাওয়া যাচ্ছে। দেখো বাইরের দিকে একটা আউটার কভারিং মতো পাওয়া যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে প্রোটোডার্ম। তারপর দেখো ভেতরেতে অ্যাকচুয়ালি একটা সেকেন্ড একটা লেয়ার দেখো পাওয়া যাচ্ছে, যেটা এই গোটা ভেতরটাকেই পুরো ভরাট করে রেখেছে। ঠিক আছে, এই গোটা জায়গাটাকেই দেখো অ্যাকচুয়ালি ভরাট করে রেখেছে এই জায়গাটা। তো এই পোর্শনে যেটা রয়েছে, এই পোর্শনটাই হচ্ছে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম, মানে একটা আউটার কভারিং রয়েছে আর ভেতরের দিকেতে একটা সেলের দেখো এখানেতে একটা টিস্যু স্ট্রাকচার রয়েছে, যেটাকে বলছে গ্রাউন্ড মেরিস্টেম। আর গ্রাউন্ড মেরিস্টেমের মাঝে মাঝে দেখো কিছু ব্রাউন কালারের ছোট ছোট ট্রায়াঙ্গুলার শেপ কিছু স্ট্রাকচার এখানেতে রয়েছে, যে পোর্শনটাকে অ্যাকচুয়ালি বলছে যেটা, সেটা হচ্ছে প্রোক্যাম্বিয়াম। তাহলে এই তিনটে সেলই কিন্তু অ্যাকচুয়ালি ডিভাইডিং সেল, এবং তিনটেই কিন্তু মেরিস্টেমেটিক টিস্যু
মানে প্রোটোডার্মের কাজ হচ্ছে ডিভাইড হয়ে আরও প্রোটোডার্ম তৈরি করা, গ্রাউন্ড মেরিস্টেমের কাজ হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম তৈরি করা ডিভাইড হয়ে, আর প্রোক্যাম্বিয়ামের কাজ হচ্ছে সেখান থেকে ডিভাইড করে আরও প্রোক্যাম্বিয়াম তৈরি করা। এবার এইগুলো থেকে যখন ডেভেলপমেন্ট হতে যায়, অ্যাকচুয়ালি দেখো প্রোটোডার্মের সেলগুলি বাইরের একটা আউটার কভারিং তৈরি করে, যে আউটার কভারিংটাকে অ্যাকচুয়ালি আমরা বলছি যেটা, সেটা হচ্ছে এপিডার্মিস, এবং এটা প্ল্যান্টকে বাইরের যে কোনো আঘাত থেকে রক্ষা করে, এবং এইখানকার মধ্যেতে কিন্তু স্ক্লেরেনকাইমা এবং কোলেনকাইমার পার্সেন্টেজ অনেক বেশি থাকে, যারা মেনলি প্ল্যান্টটাকে প্রোটেক্ট করে। অন্যদিকে দেখো তার ঠিক ভেতরই, এপিডার্মিসের ভেতরই যে পোর্শনগুলো রয়েছে, অর্থাৎ দেখো এপিডার্মিসের ঠিক ভেতরের দিকের এই রিজিয়নটাকে অ্যাকচুয়ালি বলছে কটেক্স, এবং একদম সেন্টারের যে পোর্শনটা রয়েছে যেটা স্টারের মতো দেখো চারদিকে ছড়িয়ে আছে, এই রিজিয়নটাকে বলছে পিথ, বা এটাকে বাংলায় বলা হয় যেটা, সেটা হচ্ছে মজ্জা। এই পিথ আর কটেক্স, কটেক্স হচ্ছে আউটার কভারিং একটা, আর পিথ যেটা সেটা হচ্ছে সেন্ট্রাল পোর্শন, যে প্ল্যান্টের একদম সেন্ট্রাল পোর্শন যেটা রয়েছে সেটা, যেখানেতেই এই যে পোর্শনগুলো রয়েছে, এই যে দেখো রেড কালারের যে পোর্শনগুলো দেখাচ্ছে, এগুলো হচ্ছে জাইলেম ফ্লোয়েম। তো এইগুলোকে স্প্রেড করার জন্য স্পেস দেয় এটা। এই পিথ যত প্ল্যান্টটা আস্তে আস্তে ম্যাচিওর হবে, পিথের পার্সেন্টেজ কমে যায়, কারণ জাইলেম ফ্লোয়েমের পার্সেন্টেজ বাড়তে থাকে এবং পিথের দিকেই এদের কিন্তু গ্রোথ হয়। তো ন্যাচারালি কি হয়, যে এই কটেক্স আর পিথ এটা তৈরি হয় গোটাটাই গ্রাউন্ড মেরিস্টেম থেকে। আর অন্যদিকে প্রোক্যাম্বিয়াম যেটা, সেই প্রোক্যাম্বিয়াম যেটা এখানে দেখো যে ট্রায়াঙ্গুলার শেপে ব্রাউন কালারের ছিল, সেইটাই অ্যাকচুয়ালি তৈরি করে যেটা, সেটা হচ্ছে ভাস্কুলার বান্ডিল। দেখো একটা ট্রায়াঙ্গুলার শেপকে বড় করে এখানে দেখাচ্ছে যে এইটা এরকম ট্রায়াঙ্গুলার শেপটা রয়েছে, এবং ট্রায়াঙ্গুলার শেপটা যেটা রয়েছে দেখো এই ভেতরের দিকের পোর্শনটা হচ্ছে জাইলেম, মানে যেটা দিয়ে ওয়াটারের আপওয়ার্ড মুভমেন্ট হচ্ছে, আর বাইরের দিকের পোর্শন যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্লোয়েম। ঠিক আছে, তাহলে এই ভেতরের দিকে রয়েছে জাইলেম আর এই বাইরের দিকে রয়েছে ফ্লোয়েম, আর মাঝখানে রয়েছে যেটা, সেটা হচ্ছে ক্যাম্বিয়াম। কারণ প্রত্যেক বছর গাছটা আকারে যত বাড়বে, তার তো অ্যাকচুয়ালি ওয়াটার রিকোয়ারমেন্ট বা ফুড সেগুলো তো বাড়বে, তো সেই কারণে দেখো এই ক্যাম্বিয়াম লেয়ার থেকেই এই সাইডে নতুন জাইলেম তৈরি হবে, আর এই সাইডে নতুন ফ্লোয়েম সেখানেতে তৈরি হবে, এবং যত জাইলেম তৈরি হবে পিথের পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকবে, এবং একদম ম্যাচিওর প্ল্যান্টে দেখা যায় পিথ অ্যাবসেন্ট হয়, কারণ তখন এই সেন্ট্রাল গোটাটাই অ্যাকচুয়ালি কিন্তু জাইলেম দিয়ে পুরোটা কভার হয়ে যায়। তাহলে দেখো যখন মেরিস্টেমেটিক টিস্যুর অ্যাকচুয়ালি ক্রস সেকশন করা হচ্ছে, তাহলে সেখানেতে তিনটে লেয়ার পাচ্ছি। দেখো এখানে দেখানো হচ্ছে প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম আর গ্রাউন্ড মেরিস্টেম, তিনটে পোর্শন, প্রোটোডার্ম, গ্রাউন্ড মেরিস্টেম, প্রোক্যাম্বিয়াম। আর এখান থেকেই যখন ম্যাচিওর অবস্থায় চলে যাচ্ছে, তখন সেখানেতে দেখো অ্যাকচুয়ালি এখানেতে যেটা রয়েছে, বাইরের এপিডার্মিস রয়েছে, ভেতরের পোর্শনে কটেক্স আর পিথ যেটা গ্রাউন্ড মেরিস্টেম থেকে তৈরি হচ্ছে, আর প্রোক্যাম্বিয়াম থেকে তৈরি হচ্ছে জাইলেম ফ্লোয়েম, যে জাইলেম ফ্লোয়েম অ্যাকচুয়ালি ওয়াটার এবং ফুড ট্রান্সপোর্টেশনের জন্য আমাদের হেল্প করছে। তাহলে দেখো প্ল্যান্টসের ক্ষেত্রে এইভাবে স্ট্রাকচারটাই কিন্তু আমরা দেখতে পাই। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি মেরিস্টেমেটিক টিস্যুর সাথে পার্মানেন্ট টিস্যুর একটা কম্প্যারিজন। এবার আমরা এক একটা টিস্যু সম্পর্কে একটু ডিটেলে চলে আসি। প্রথমেই আসছি মেরিস্টেমেটিক টিস্যু, যারা ডিভাইড করে অ্যাকচুয়ালি নাম্বার অফ সেলস বাড়াচ্ছে, এবং এরা কোথায় থাকে, এরা হচ্ছে যে কোনো প্ল্যান্টের পার্টের এপিক্যাল পার্টেতে থাকছে, সেটা শুট হতে পারে, কাণ্ড হতে পারে, রুট হতে পারে, মূল হতে পারে, অথবা কোনো ব্রাঞ্চেস বা কোনো শাখার একদম শেষ প্রান্তে এদের অবস্থান হতে পারে। এবার মেরিস্টেমেটিক কথাটা এসছে মেরিস্টোস বলে একটা কথা থেকে। মেরিস্টোস কথাটার অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে ডিভিজেবল, অর্থাৎ যেটা কনস্ট্যান্টলি ডিভাইড করছে। যেহেতু মেরিস্টেমেটিক টিস্যু কনস্ট্যান্টলি ডিভাইড করে নতুন টাইপ অফ সেল বা নাম্বার অফ সেলস ইনক্রিজ করছে, সেই কারণেই একে বলছে যেটা, সেটা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু। মেরিস্টেমেটিক টিস্যুর যে ক্যারেক্টার্সগুলো রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখি, দেখো মেরিস্টেমেটিক টিস্যু কিন্তু খুব ডেন্সলি অ্যারেঞ্জ, খুব ঘনভাবে সজ্জিত থাকে, মাঝে দেখো সেরকম স্পেস কিন্তু খুব একটা নেই। এদের ফার্স্ট ক্যারেক্টারই যেটা, এরা খুব ছোট আকৃতির হয়। এই সেলগুলো কনস্ট্যান্টলি যেহেতু ডিভাইড করছে, এরা খুব ছোট আকৃতির হয়। এরা রাউন্ড শেপেও হতে পারে, গোলাকৃতিও হতে পারে, ওভাল শেপও হতে পারে, বা পলিগোনাল শেপড সেলও হতে পারে। এই যে যেমন এখানে দেখো হেক্সাগোনাল টাইপের একটা স্ট্রাকচার এখানে দেখাচ্ছে, তার মানে পলিগোনাল শেপস টাইপের স্ট্রাকচার হতে পারে। এবং নিউক্লিয়াসটা দেখো কিন্তু খুব প্রমিনেন্ট, নিউক্লিয়াসটা কিন্তু খুব পরিষ্কার, এবং পরিষ্কার মাইক্রোস্কোপে এটা ভিজিবল দেখা যায়। সেকেন্ড যে ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি মেরিস্টেমেটিক টিস্যুর হয়, সেটা হচ্ছে যেহেতু কনস্ট্যান্টলি ওরা ডিভাইড করছে, ম্যাচুরিটির দিকে যাচ্ছে না, সেই জন্য সেল ওয়ালটা খুব পাতলা হয়। এবং প্লান্টসের ক্ষেত্রে যেহেতু দেখো কনস্ট্যান্টলি ডিভাইড করছে, শুধুমাত্র প্রাইমারি সেল ওয়ালটুকুই তৈরি হয়, সেকেন্ডারি বা টার্সিয়ারি সেল ওয়াল তৈরি হয় না, যেহেতু ওরা কনস্ট্যান্টলি ডিভাইড করছে। তো সেই জন্য প্রাইমারি সেল ওয়াল কেবলমাত্র তৈরি হওয়ার জন্য
এদের সেল ওয়াল খুব থিন হয় এবং কোনো রকম সেলুলার ইন্টারকানেকশান থাকে না, যে একটা সেলের সঙ্গে অন্য সেল যে যোগ হয়ে আছে তা কখনোই থাকে না। ওটা ম্যাচিওর টিস্যুতে থাকে, সবসময় পার্মানেন্ট টিস্যুতে একটা সেলের সাথে একটা সেলের যোগাযোগ থাকে, কারণ যেহেতু তারা বিভিন্ন ফাংশন করে, তো অন্য সেল থেকে বিভিন্ন নিউট্রিয়েন্ট সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন আনার দরকার পড়ে। এখানে যেহেতু এরা কনস্ট্যান্টলি ডিভাইড করছে, সেই জন্য এদের কিন্তু কোনো ফাংশন আলাদা করে কিছু করতে হয় না, নির্দিষ্ট কোনো কাজ এরা করে না, এরা জাস্ট ডিভাইড করে সংখ্যায় বাড়ে, সেই জন্য অন্য সেলের সাথে এদের কোনো কানেকশানের দরকার পড়ে না। সেই কারণে এদের মধ্যে কিন্তু কোনো রকম সেলুলার কানেকশানও দেখতে পাওয়া যায় না। আর থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়েল ডেভেলপড নিউক্লিয়াস। এদের নিউক্লিয়াসটা খুব প্রমিনেন্ট হয়, কারণ সেল ডিভিশনের জন্য নিউক্লিয়াসটা খুব গুরুত্বপূর্ণ। তো কনস্ট্যান্টলি এদের ডিভাইড করার জন্য নিউক্লিয়াসকেও বাড়তে হয় এবং ডিভাইড করতে হয়, সেই জন্য নিউক্লিয়াস খুব প্রমিনেন্ট হয় এবং ওয়েল ডেভেলপড হয় খুব ভালো করে। আর এদের মধ্যে সেল ভ্যাকুয়াল, যেটা সেল ভ্যাকুয়াল প্রায় থাকেই না, কারণ অ্যাকচুয়ালি ভ্যাকুয়াল কী করে, ওয়েস্ট মেটেরিয়াল স্টোর করে, অথবা যেটা করে সেটা হচ্ছে ফুড স্টোর করে রাখে। যেহেতু এরা কনস্ট্যান্টলি ডিভাইড করছে, সেই জন্য এদের মধ্যেতে স্টোরেজ ব্যাপারটা খুব কম বা নেই, সেই কারণেই সেল ভ্যাকুয়াল কিন্তু অ্যাকচুয়ালি মেরিস্টেমেটিক টিস্যুর মধ্যে দেখতে পাওয়া যায় না। পার্মানেন্ট টিস্যুর ক্ষেত্রে সেল ভ্যাকুয়াল সবসময় কিন্তু থাকে এবং বড় আকৃতির হয়। এবার যদি লোকেশনের বেসিসে আমরা অ্যাকচুয়ালি মেরিস্টেমেটিক টিস্যুর একটা ভাগ করতে যাই, তাহলে যে কোনো গাছের ক্ষেত্রে ধরো একটা গাছ রয়েছে, গাছের উপরের দিকে মানে এপিক্যাল মেরিস্টেম মানে হচ্ছে যে কোনো গাছের যে কোনো পার্টের শেষ প্রান্তে যে ডিভাইডিং সেলগুলো থাকে সেগুলোকে বলছে এপিক্যাল মেরিস্টেম। অন্যদিকে ল্যাটারাল মেরিস্টেম মানে হচ্ছে পাশে যে কোনো গাছের ডালের সাইডে যেগুলো থাকে সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ল্যাটারাল মেরিস্টেম। এপিক্যাল মেরিস্টেম যেটা করে গাছটাকে উপরের দিকে বাড়তে হেল্প করে, সামনের দিকে বাড়তে হেল্প করে। ল্যাটারাল মেরিস্টেম কী করে, যে কোনো গাছকে চওড়ায় বাড়তে হেল্প করে, কোনো একটা গাছকে চওড়ায় বাড়তে হেল্প করে। আর ইন্টারক্যালারি মেরিস্টেম হচ্ছে যে অ্যাকচুয়ালি যে কোনো একটা স্টেম যেটা থাকে, স্টেমের দেখবে এক একটা পার্ট থাকে, যেটা দেখবে সব থেকে ভালো বোঝা যায় যে বাঁশ গাছের ক্ষেত্রে দেখবে সেখানে নোড থাকে, যেটাকে বলা হয় পর্ব। এবার এই নোডগুলো থেকেই অ্যাকচুয়ালি ব্রাঞ্চগুলো তৈরি হয়, এই প্রত্যেকটা গাছের ক্ষেত্রে নোড থেকেই কিন্তু ব্রাঞ্চ তৈরি হয়। তো এই ইন্টারক্যালারি মেরিস্টেম যেটা থাকে সেটা হচ্ছে দুটো নোডের মাঝখানে থাকে, এবং দুটো নোডের মাঝের ডিস্টেন্সটাকে বাড়াতে যেটা হেল্প করে সেইটা হচ্ছে ইন্টারক্যালারি মেরিস্টেম। কারণ দেখবে যখন একটা ছোট গাছ হয়, যখন একটা ছোট গাছ তুমি বসাও, দেখবে গাছের যে ডালগুলো বেরোয় সেগুলো দেখবে খুব কাছাকাছি জায়গা থেকে বেরোয়। গাছটা যত বড় হয় দেখবে তাদের অ্যাকচুয়ালি গাছের যে ডালগুলো রয়েছে সেই ডালগুলো বেরোনোর মাঝের রিজিয়ানটার এরিয়াটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে। তো ওইখানে ইন্টারক্যালারি মেরিস্টেমের কাজ যেটা কি করে, ব্রাঞ্চগুলোর মাঝের ডিস্টেন্সটাকে বাড়িয়ে দেয়। তার মানে অ্যাকচুয়ালি এপিক্যাল মেরিস্টেম থাকে সামনের প্রান্তে, ল্যাটারাল মেরিস্টেম থাকে যে কোনো একটা গাছের যে কোনো অংশের সাইডের দিকেতে, আর ইন্টারক্যালারি মেরিস্টেম থাকে দুটো নোড বা দুটো পর্বের মাঝে, যেটা ইন্টারনোডাল ডিস্টেন্স বা দুটো পর্বের মাঝের দূরত্বটাকে বাড়াতে অ্যাকচুয়ালি হেল্প করছে। তাহলে এটাই গেল যেটা, সেটা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু। এরপর যেটা আমরা চলে আসছি সেটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু, অর্থাৎ স্থায়ী কলা, যারা কিন্তু নির্দিষ্ট কোনো একটা ফাংশন করে। এবার পার্মানেন্ট টিস্যুর যে কাজগুলো রয়েছে সেটা হচ্ছে ফুড সিনথেসিস। পার্মানেন্ট টিস্যু খাবার সংশ্লেষ করতে পারে ফটোসিনথেসিস প্রসেসে, ওয়াটার ট্রান্সপোর্টেশনের সাথে যুক্ত হতে পারে, খাদ্য পরিবহনের সাথে যুক্ত হতে পারে, বা মেকানিক্যাল সাপোর্ট, কোনো একটা গাছকে যান্ত্রিক দৃঢ়তা দিয়ে তাকে স্টেবিলিটি দিতেও হেল্প করতে পারে। তাহলে এই কাজগুলো অ্যাকচুয়ালি করে থাকে যেটা, সেটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু। এবার পার্মানেন্ট টিস্যুর যদি আমরা স্ট্রাকচারগুলোকে দেখি, তাহলে দেখা যায় যে পার্মানেন্ট টিস্যুর ক্ষেত্রে সেখানেতে কিন্তু কিছু লিভিং সেলও থাকতে পারে, আবার কিছু কিন্তু সেখানে ইনঅ্যাক্টিভ বা ডেড সেল সেখানে কিন্তু থাকতে পারে। কারণ অ্যাকচুয়ালি কিছু সেল যারা স্টেবিলিটি প্রোভাইড করে তারা অনেকেই কিন্তু ডেড কন্ডিশনে তারা হতে পারে। এবার সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্ট্রাসেলুলার কানেকশন প্রেজেন্ট। পার্মানেন্ট টিস্যুর ক্ষেত্রে সবসময় একটা কোষের সাথে একটা কোষের কিন্তু যোগাযোগ থাকে, কারণ যে কোনো একটা সেলকে কোনো একটা কাজ করার জন্য, ধরো ফটোসিনথেসিস করার জন্য বা ট্রান্সপোর্টেশনের জন্য, ওয়াটার ট্রান্সপোর্টেশনের জন্য আশপাশের সেলের সবসময় হেল্প দরকার হয়। তো সেই জন্য ইন্টারসেলুলার কানেকশন কিন্তু সেখানে থাকে। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে সেল ভ্যাকুয়াল প্রেজেন্ট, কারণ এদের মধ্যে যেহেতু স্টোরেজ ব্যাপারটা চলে আসে, সেটা কোনো ফুড স্টোরেজের কথা হতে পারে বা কোনো এক্সক্রিটরি প্রোডাক্ট স্টোরেজের কথা চলে আসতে পারে। তাহলে সেই জন্য এদের মধ্যে সেল ভ্যাকুয়ালস যেগুলো থাকে সেই সেল ভ্যাকুয়ালস থাকে, এবং সেল ভ্যাকুয়ালসের আকারও কিন্তু অনেক বড় হয়।
এবং যারা ফটোসিনথেটিক পার্মানেন্ট টিস্যু হয় তাদের মধ্যে একটা বড় ক্যারেক্টার হচ্ছে অবভিয়াসলি যে এখানেতে প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্টিড থাকবে, যে ক্লোরোপ্লাস্টিডগুলো ক্লোরোফিল কন্টেনিং অ্যাকচুয়ালি প্লাস্টিড, যারা ফটোসিনথেসিসে অ্যাকচুয়ালি কিন্তু হেল্প করে। এবং এদের যদি স্ট্রাকচার দেখা যায়, এদের স্ট্রাকচার কিন্তু সবসময় মেরিস্টেমেটিক টিস্যুর থেকে পার্মানেন্ট টিস্যুর সাইজ সবসময় বড় হয়। এবং আরও যেটা রয়েছে সেটা হচ্ছে সেলগুলো সবসময় বড় হবে, সেটা রাউন্ড শেপ হতে পারে, ওভাল শেপ হতে পারে, পলিগোনাল শেপ হতে পারে, যে কোনো রকম শেপ হতে পারে। এবং অবভিয়াসলি যেহেতু প্রাইমারি সেল ওয়াল ছাড়াও এদের সেকেন্ডারি সেল ওয়াল বা টার্সিয়ারি সেল ওয়াল তৈরি হয় যাতে সেলটা অ্যাকচুয়ালি স্টেবিলিটি দিতে পারে বা সেলটাকে প্রোটেক্ট করতে পারে বাইরের কোনো আঘাত থেকে, সেই কারণে এদের সেল ওয়াল কিন্তু অনেক ঠিক হয়। প্রাইমারি সেল ওয়াল দেখবে যে শুধুমাত্র মেরিস্টেমেটিক টিস্যুতে শুধু প্রাইমারি সেল ওয়াল ছিল, আর এখানে কিন্তু প্রাইমারি সেল ওয়ালের পাশাপাশি সেকেন্ডারি এবং টার্সিয়ারি সেল ওয়াল তৈরি হওয়ার জন্য সেল ওয়ালগুলো কিন্তু অনেক ঠিক হয়। তাহলে এটা হচ্ছে দেখো নর্মাল পার্মানেন্ট টিস্যু যেটা প্লান্টের রয়েছে তার ক্যারেক্টার্স। এবার চলে আসছি সিম্পল পার্মানেন্ট টিস্যু। সিম্পল পার্মানেন্ট টিস্যুর মধ্যে সবার ফার্স্ট আসছে আমরা প্যারেনকাইমাটিক টিস্যু। প্যারেনকাইমাটিক টিস্যু মানে হচ্ছে অ্যাকচুয়ালি দেখো যেটা বললাম যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে টিস্যুটাই কিন্তু ফাংশন করে সেটাই হচ্ছে প্যারেনকাইমাটিক টিস্যু। এইবার এদের যদি আমরা একটু আইডিয়াটা দেখি তাহলে এরা কিন্তু সব লিভিং সেল, মানে অ্যাকচুয়ালি প্যারেনকাইমাটিক টিস্যু কিন্তু লিভিং টিস্যু। এবং এদের যে সেলগুলো রয়েছে সেই সেলগুলোর যদি অ্যাকচুয়ালি আমরা শেপ দেখি তাহলে এই সেলগুলো হয় রাউন্ড শেপ বা ওভাল শেপ বা পলিগোনাল শেপ সেল হয়, এবং সবাই লিভিং সেল। যেমন এই যে লিফ রয়েছে, লিফের মধ্যে বা ফ্লাওয়ারের মধ্যে যে সেলগুলো রয়েছে তো সেগুলো সবই কিন্তু মেজরিটি যেটা সেটা হচ্ছে প্যারেনকাইমাটিক সেল, লিভিং কন্ডিশনে রয়েছে। সেকেন্ড রয়েছে এদেরও সেল ওয়াল কিন্তু থিন হয়, মানে সেকেন্ডারি সেল ওয়াল তৈরি হয় একদম মেরিস্টেমেটিক টিস্যুতে যেমন শুধু প্রাইমারি সেল ওয়াল থাকে, এখানে কি হয় একটু তার মধ্যে স্টেবিলিটি আছে, একটু সেটা স্টিফ, কিন্তু মানে খুব শক্ত তা কিন্তু নয়। কারণ একটা জিনিস ভেবে দেখো যে স্টেমের গাটা হাত দিলে যতটা শক্ত লাগে অ্যাকচুয়ালি লিফ বা ফ্লাওয়ারের কোনো একটা পেটালস বা পাপড়িকে ধরলে কিন্তু অতটা হার্ড লাগে না। তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি কি যে ওর একটা স্টেবিলিটি আছে, কিন্তু স্টেবিলিটি আছে বলে এই নয় যে সেটা খুব হার্ড, আবার একবারে এটাও নয় যে ও কিন্তু খুব সফট। তো সেই কারণে দেখা যায় যে সেল ওয়াল আছে, সেল ওয়ালটা থিন হয় এবং সেল ওয়ালের মধ্যেতে প্রাইমারি সেল ওয়াল থাকে, সেকেন্ডারি সেল ওয়াল একটুখানি তৈরি হয় যার জন্য স্টেবিলিটিটা থাকে, কিন্তু সেকেন্ডারি সেল ওয়াল খুব ঠিক হয় না যার জন্য এরা যে খুব শক্ত হয়ে যাবে। আর অন্যদিকে ইন্টারসেলুলার কানেকশান তো থাকবেই, যেহেতু এগুলো অ্যাক্টিভ সেল বিভিন্ন ফাংশান করছে সেই জন্য এদের ইন্টারসেলুলার কানেকশান সবসময় থাকে। এবং এদের ওয়েল ডেভেলপড নিউক্লিয়াস হয়, কারণ সেলগুলো যেহেতু ফাংশনাল বিভিন্ন কাজের সাথে যুক্ত সেই জন্য নিউক্লিয়াসকে কিন্তু অবশ্যই ওয়েল ডেভেলপড হতে হয়। এবং নিউমেরাস স্মল ভ্যাকুলস থাকে, প্রচুর ভ্যাকুলস থাকে কিন্তু আকারে ছোট, কারণ এরা যেহেতু ফাংশন করছে সেই জন্য এদের মধ্যে স্টোরেজ ব্যাপারটা থাকে, কিন্তু যে অ্যাটওয়ান্স প্রচুর জিনিস এদেরকে স্টোর করে রাখতে হবে ভবিষ্যতের জন্য সেইটা কিন্তু নয়, কিছু কিছু জিনিস এদের স্টোর থাকে, সেই জন্য এখানেতে অ্যাকচুয়ালি সেল ভ্যাকুয়াল থাকে কিন্তু সেগুলো খুব ছোট ছোট আকারের হয় এবং সংখ্যায় অনেক বেশি থাকে। এবং এই ধরনের টিস্যু মেনলি খুঁজে পাওয়া যায় যেখানে সেটা হচ্ছে এমব্রিওর মধ্যে, প্লান্টের ক্ষেত্রে ভ্রূণের ক্ষেত্রে খুঁজে পাওয়া যায় এন্ডোস্পার্ম, মানে হচ্ছে শস্য যে খাদ্যবস্তু। দেখবে আমরা মনোকট যে প্ল্যান্টগুলো হয় একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে যে পার্টটাকে আমরা খাই সেটাই হচ্ছে এন্ডোস্পার্ম, মানে ধরো আমরা চাল যেটা খাচ্ছি মানে যেটা ভাত খাচ্ছি সেটা হচ্ছে এন্ডোস্পার্ম, অন্যদিকে ভুট্টা যেটা খাচ্ছি সেটা এন্ডোস্পার্ম। এই সমস্ত জায়গাতে অ্যাকচুয়ালি কিন্তু পার্মানেন্ট টিস্যু, এই প্যারেনকাইমা টিস্যু যেটা সিম্পল পার্মানেন্ট টিস্যু সেটা খুঁজে পাওয়া যায়। এটা ছাড়াও রুট স্টেমের এক্টোডার্ম যে রিজিয়ানটা, একটু আগে এক্টোডার্ম পোর্শনটা দেখলাম বাইরের যে পোর্শনটা সেখানেও আছে, এবং পিঠেতেও পাওয়া যায়, মানে সেন্ট্রাল যে পোর্শনটা রয়েছে মজ্জা যেটাকে বলা হয় সেখানেও পাওয়া যায়। এবং মেসোফিল সেলস, মেসোফিল সেলস মানে হচ্ছে পাতার যে পোর্শনটা অ্যাকচুয়ালি ফটোসিনথেসিস করছে, মানে লিফ যেটা গ্রিন কালারের সেগুলো। তাহলে সেইগুলো সবই হচ্ছে অ্যাকচুয়ালি প্যারেনকাইমা টিস্যু। এবার অ্যাকচুয়ালি ক্লোরেনকাইমা মানে ফটোসিনথেটিক প্যারেনকাইমাটিক টিস্যু যেটা সেটাকে বলা হয় ক্লোরেনকাইমা, মানে ক্লোরোফিল কন্টেনিং প্যারেনকাইমা, সেটাকে বলা হয় ক্লোরেনকাইমা। তাহলে সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি ফটোসিনথেটিক যে পার্টটা যেটা অ্যাকচুয়ালি পার্মানেন্ট টিস্যু যেগুলো সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিসে হেল্প করছে। ঠিক সেরকমই দেখা যায় ফ্লোটিং প্লান্টস যেগুলো হয় মানে যারা জলে ভাসে, যেমন দেখবে অ্যাকচুয়ালি কচুরিপানা আইকর্নিয়া যেটাকে বলা, ওরা জলে ভাসে, তো ওদের প্যারেনকাইমাটিক টিস্যুর মধ্যেতে যে ভ্যাকুলগুলো থাকে সেখানে এয়ার ভ্যাকুল থাকে, বায়ু গহ্বর থাকে, তার জন্য ওদের মধ্যে ওদের বডিটা হালকা হয়।
এবং যেটা ওদের বুয়েন্সি প্রোভাইড করে, মানে প্লবতা প্রদান করে, যার জন্য ওরা জলের ওপরে ভাসে। তো এই রকমভাবে যখন ভাসছে তখন ওই টাইপের অ্যাকচুয়ালি প্যারেনকাইমাটিক টিস্যুকে বলা হয়, সেটা হচ্ছে এরেনকাইমা। তো এই রকম আলাদা আলাদা প্যারেনকাইমাটিক টিস্যুর আবার ভাগ হয়ে থাকে। অন্যদিকে দেখো সেকেন্ড যেটা চলে আসছি সেটা হচ্ছে কলেনকাইমা। ক্লোরেনকাইমা আর কোলেনকাইমার মধ্যে পার্থক্য আছে। ক্লোরেনকাইমা হচ্ছে একটু আগেই যেটা আমরা পড়লাম, দেখো যে টাইপের প্যারেনকাইমাটিক টিস্যু ফটোসিনথেসিস হেল্প করে তাদেরকে বলা হয় ক্লোরেনকাইমা, ঠিক আছে। আর এদেরকে বলা হয় সেটা হচ্ছে কলেনকাইমা। কোলেনকাইমাটিক টিস্যু যেগুলো হয় সেটা হচ্ছে একটু আগেই বললাম ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করে। এটা আমাদের দেহের কার্টিলেজের যেরকম কাজ করে, যে স্টেবিলিটি দিচ্ছে কিন্তু তবু একটা ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করছে। কানের যেমন দেখবে কার্টিলেজ থাকে তরুণাস্থি, ঠিক সেই রকমই কোলেনকাইমাটিক টিস্যুরও কিন্তু প্ল্যান্টের ক্ষেত্রে সেরকম কাজ করে, যাতে ঝড় বা কিছু যখন আসে তখন প্ল্যান্টকে টু সাম এক্সটেন্ট বেন্ড করতে এটা হেল্প করে। এবং এটা দেখো যেটা বলছি সেটা হচ্ছে প্রোভাইড ফ্লেক্সিবিলিটি টু দ্য প্ল্যান্টের ক্ষেত্রে এটা ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করে। যখন হাওয়া দেয় তখন ওই যে গাছের পাতা বা ফুল বা ফল সেগুলো যে বেন্ড করছে হাওয়ার সাথে সাথে, তাহলে সেটার কারণটাই হচ্ছে কিন্তু কোলেনকাইমাটিক টিস্যু থাকার জন্যই এটা হয়। এবার এদের যদি আমরা স্ট্রাকচার দেখি, এরা সবাই কিন্তু লিভিং সেল, মানে কোলেনকাইমা টিস্যুর ক্ষেত্রেও সবাই কিন্তু লিভিং সেল। এদের শেপ যেটা হয় সেটা হচ্ছে দেখো এরা লম্বাটে টাইপের হয়, কিছুটা স্লেন্ডার, মানে এই যে লম্বাটে টাইপের কিছুটা শেপটা হয়। এবং ওপর থেকে যদি দেখা হয় তখন তাদের ক্ষেত্রে এরকম ওভাল টাইপের বা পলিগোনাল শেপ টাইপের স্ট্রাকচারটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। দেখো এই যে এইটাকে যখন ক্রস সেকশন করা হয়েছে, এটা হচ্ছে লংগিটিউডিনাল সেকশন, লম্বালম্বি কাটা হয়েছে, আর এটা হচ্ছে ট্রান্সভার্স সেকশন, পাশাপাশি কাটা হয়েছে। তো যখনই আমরা কোনো সময় ট্রান্সভার্স সেকশন কাটছি, মানে ধরো ট্রান্সভার্স সেকশন মানে এইভাবে গাছটাকে কেটেছি দিয়ে দেখছি, আর লংগিটিউডিনাল সেকশন মানে হচ্ছে এই বরাবর কাটা হয়েছে দিয়ে দেখা হচ্ছে। তাহলে লংগিটিউডিনাল সেকশনে দেখো সেলগুলো হচ্ছে লম্বাটে টাইপের টিউব লাইক, আর যখন আমরা ট্রান্সভার্স সেকশনেতে কাটছি এইভাবে গাছটাকে কাটছি তখন সেখানেতে দেখো অ্যাকচুয়ালি পলিগোনাল শেপ, কারণ ভালো করে দেখলেই বুঝতে পারবে যে পলিগোনাল শেপ অ্যাকচুয়ালি শেপটা এখানে রয়েছে। ভেতর দিকটা যেটা সেটা কিন্তু কিছুটা ওভাল বা রাউন্ডের মতো, ভেতরটা নয়, এই বাইরের যে বর্ডারটা রয়েছে দেখো সেলগুলোর মাঝের যে বর্ডারটা রয়েছে সেটা ভালো করে দেখলেই বুঝতে পারবে যে একটা বহুভুজাকার গঠন যেটাকে বলা হয় পলিগোনাল স্ট্রাকচার, সেই রকম টাইপের একটা গঠন কিন্তু এখানেতে রয়েছে। এবং এরা সবাই কিন্তু লিভিং সেল, কারণ নিউক্লিয়াসটা দেখো প্রমিনেন্টলি প্রত্যেকটা জায়গাতেই বোঝা যাচ্ছে। অন্যদিকে এতে সেল ওয়াল কিন্তু ঠিক হয়, মানে এতে সেকেন্ডারি সেল ওয়ালটাও বেশ কিছুটা চওড়া, যার জন্য প্যারেনকাইমার থেকে কোলেনকাইমার টিস্যুর ক্ষেত্রে তার কিন্তু সেল ওয়ালটা অনেকটাই ঠিক। এবং সেলগুলোর মধ্যে ইন্টারসেলুলার কানেকশান কিন্তু আছে, কিন্তু কম্পারেটিভলি কম কানেকশান, ইন্টারসেলুলার কানেকশান এদের মধ্যে কিন্তু রয়েছে, একটা সেলের সাথে একটা সেলের কানেকশান আছে। আর যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়েল ডেভেলপড নিউক্লিয়াসটা কিন্তু খুব সুগঠিত হয়, কারণ এরাও তো লিভিং টিস্যু এবং কিছু ফাংশন করছে। এবং সেল ভ্যাকুয়াল সেটা যেহেতু বেশ কিছু জিনিস এরা স্টোর করে, ফুড স্টোর করে, সেই জন্য কোলেনকাইমাটিক টিস্যুর মধ্যে সেল ভ্যাকুয়াল কিন্তু একটু বড় হয়, মানে প্যারেনকাইমাটিক টিস্যুর থেকেও কোলেনকাইমাটিক টিস্যুর সেল ভ্যাকুয়ালটা কিন্তু বড় হয়। এবং এদের যদি আমরা দেখি যে এদের কোথায় কোথায় পাওয়া যায়, তাহলে একটা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেমের মধ্যে পাওয়া যায়। দেখবে আমরা যখন মেরিস্টেমেটিক টিস্যুর কথা পড়ছিলাম, আগের ছবিটা দেখলাম, সেখানে গ্রাউন্ড মেরিস্টেম যে পোর্শনটা ছিল দেখবে, মানে যেখান থেকে কর্টেক্স আর পিত তৈরি হয়, সেই পোর্শনটার নাম ছিল দেখবে গ্রাউন্ড মেরিস্টেম। সেই গ্রাউন্ড মেরিস্টেমের মধ্যে কোলেনকাইমাটিক টিস্যু থাকে। অন্যদিকে এন্ডোডার্ম, মানে অ্যাকচুয়ালি ভেতরের যে কভারিং, মানে যে পোর্শনটা ঠিক ওই জাইলেম ফ্লোয়েম যেটা ছিল, জাইলেম ফ্লোয়েমকে কভার করে একটা পোর্শন থাকে। তো সেইখানকার যে সেলগুলো থাকে যেগুলো কটেক্সের ভেতরে একটা লেয়ার থাকে, যেমন কটেক্সের বাইরের লেয়ারটাকে বলা হয় এক্টোডার্ম, ঠিক সেরকম কটেক্সের ভেতরের লেয়ারটাকে বলা হয় এন্ডোডার্ম, এবং এন্ডোডার্মের ভেতরেই অ্যাকচুয়ালি জাইলেম ফ্লোয়েমগুলো থাকে। তো সেই এন্ডোডার্মিস ওই রিজিয়নটাও তৈরি হয় সেটা হচ্ছে কোলেনকাইমাটিক টিস্যু দিয়ে। এবার ওই অংশটা যতক্ষণ না প্ল্যান্ট পার্টটা অনেকটা ডেভেলপ হয় ততক্ষণ কিন্তু ভালো করে বোঝা যায় না। এরপর যখন দেখা যায় প্ল্যান্টটা অনেকটা বড় হয়ে যায় তখন ক্রস সেকশন করলে ওর পোর্শনটা কিন্তু দেখা যায়। এটা ছাড়াও দেখো পেডিসেল হচ্ছে একটা পোর্শন, যে পোর্শনটা ঠিক ওই এন্ডোডার্ম যেটা রয়েছে সেই এন্ডোডার্মের ভেতরেই থাকে, যেখান থেকে জাইলেম ফ্লোয়েমের ব্রাঞ্চিং হয়। অর্থাৎ যখনই কোনো একটা গাছেতে ব্রাঞ্চ তৈরি হয়, তখন ব্রাঞ্চ তৈরি হলে তার সেই ব্রাঞ্চটার ভেতর দিয়েও তো জাইলেম ফ্লোয়েম যেতে হবে। তো সেখানেতে জাইলেম ফ্লোয়েমের ব্রাঞ্চিং করার জন্য
ঠিক এন্ডোডার্মের পরই একটা লেয়ার থাকে যেটাকে বলছে পেডিসেল, এটাকে বাংলায় বলা হয় যেটা, সেটা হচ্ছে পরিচক্র। এবং পরিচক্র কি করে, জাইলেম ফ্লোয়েমের ব্রাঞ্চিং করতে হেল্প করে। তাহলে এইটা দেখো রয়েছে যেটা, সেটা হচ্ছে এন্ডোডার্মিস যেটাকে বলা হয় অধঃত্বক, এবং এটা হচ্ছে পেরিসাইকেল যেটা হচ্ছে পরিচক্র। এবং তাছাড়াও দেখো বিভিন্ন লিভ ভেন্স, আমরা প্রত্যেকটা পাতার মধ্যে যে শিরা দেখি, যে সেখানে দেখবে অ্যাকচুয়ালি ভেন্স যেগুলো রয়েছে, তো সেই ভেন্সগুলো তৈরি করতেও কিন্তু অ্যাকচুয়ালি হেল্প করে, যেটা সেটা হচ্ছে কোলেনকাইমাটিক টিস্যু। এরপর চলে আসছি যেটা থার্ড টাইপ অফ পার্মানেন্ট টিস্যু, সিম্পল পার্মানেন্ট টিস্যু, সেটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা টিস্যু যেটা, সেটা কিন্তু খুব হার্ড হয়, এবং স্ক্লেরেনকাইমা টিস্যু মেনলি যেটা করে সেটা হচ্ছে প্ল্যান্টের স্টেবিলিটি প্রোভাইড করে, এবং স্টেম যেটা দেখবে গাছকে ধরে রাখতে হেল্প করে, গাছের স্ট্রেংথ প্রোভাইড করে, সেই জায়গাটা মেনলি তৈরি হয় যেটা, সেটা হচ্ছে স্ক্লেরেনকাইমাটিক টিস্যু দিয়ে। এবার প্রথম কথাই হচ্ছে যে এই টিস্যুগুলো সবই কিন্তু ডেড টিস্যু, এবং এগুলো বিভিন্ন অন্যান্য প্যারেনকাইমা বা কোলেনকাইমার মাঝে মাঝেই থাকে, এবং এই সেলগুলো সবই কিন্তু ডেড সেল। এবং ভালো করে দেখলেই বুঝতে পারবে যে এই সেলগুলোর সেল ওয়ালগুলো কিন্তু খুব চওড়া, খুব ঠিক, মানে এখানে প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি সেল ওয়াল তৈরি হয়, আর মাঝের সাইটোপ্লাজম নিউক্লিয়াস কিছুই নেই, সেই কারণে এরা অ্যাকচুয়ালি ডেড সেল। তো এদের মেনলি ফাংশন হচ্ছে স্টেবিলিটি প্রোভাইড করা, যে প্ল্যান্টটাকে একটা দৃঢ়তা দেয়া। এবার এই সেলগুলো কিন্তু লম্বাটে টাইপের স্লেন্ডার হয়, মানে লম্বাটে টাইপের অ্যাকচুয়ালি সরু মতো হয়, যেরকম ঠিক একটু আগে আমরা কোলেনকাইমার ক্ষেত্রে দেখলাম সেই রকমই, এবং পলিগোনাল শেপ হয়, যেমন ওই যে দেখলাম যে ট্রান্সভার্স সেকশন যদি করা হয়, যে প্রস্থচ্ছেদ যদি করা হয়, তাহলে সেটা পলিগোনাল শেপ টাইপের দেখতে লাগে। এবং এদের মধ্যে যেহেতু কোনো প্রোটোপ্লাস্ট নেই, সেই জন্য এরা কিন্তু ডেড সেল, এবং এদের অ্যাকচুয়ালি সেল ওয়ালটা প্রচুর থিক হয়, এবং সাইটোপ্লাজম সেরকম থাকে না, এবং এই সেল ওয়ালটা থিক হয় বলেই এদের স্টেবিলিটিটা কিন্তু অনেক বেশি হয়, এবং ওরা ওরকম স্ট্রেংথ প্রোভাইড করতে পারে। আর অন্যদিকে দেখা যায় যে এদের যে সেল ওয়াল যেটা থাকে, সেই সেল ওয়ালের মধ্যেতে অ্যাকচুয়ালি ওই যে সেকেন্ডারি সেল ওয়াল বা টার্সিয়ারি সেল ওয়াল যখন তৈরি হচ্ছে, তখন সেখানে লিগনিন বলে একটা কার্বোহাইড্রেট, যেটা ওয়াক্সি মোমের মতো হয়, সেইটা দিয়ে ওই সেল ওয়ালটা থাকে। এবং এখানকার মধ্যে সেলের মধ্যেতে যেহেতু কোনো লিভিং স্ট্রাকচারই নেই, মানে তোমার অ্যাকচুয়ালি প্রোটোপ্লাস্ট নেই, সেই জন্য সেলগুলোর মাঝেতে ইন্টার সাইটোপ্লাজমিক কোনো কানেকশান থাকার কোনো কনসেপ্ট এখানে নেই, সেই জন্য এখানে কিন্তু অ্যাকচুয়ালি লিগনিন দিয়ে সবই বুঝে যায়, যার জন্য অ্যাকচুয়ালি কোনো রকম একটা সেলের সাথে একটা সেলের কোনো কানেকশান কিন্তু কিছু খুঁজে পাওয়া যায় না, মানে ওখানে থাকে না। এবার কিছু কিছু জায়গাতে দেখা যায় এটা মেনলি যেমন স্টেম বা যে কোনো প্ল্যান্টের পার্ট, ধরো সেটা লিফ হতে পারে বা ফ্লাওয়ার হতে পারে, কোনো একটা পার্টের স্টেবিলিটি দেওয়ার জন্য বা আউটার কভারিংয়েতে যেমন এই সেলগুলো প্রচুর থাকে, সেই রকমই দেখা যায় যে কিছু কিছু সেল আছে যেগুলোকে দেখবে অ্যাকচুয়ালি এই স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে, যে যদি কোনো সময় ওটা সেলের মতো শেপ হয়, মানে অ্যাকচুয়ালি তোমার হেক্সাগোনাল বা ওভাল টাইপের যদি শেপ হয়, তখন সেগুলোকে বলা হয় স্টোন সেল। আর যদি ওটা সরু সুতোর মতো অ্যাকচুয়ালি শেপ হয়, স্পিন্ডেল শেপ, মানে সুতোর মতো মাঝখানটা চওড়া, দুদিকটা ক্রমশ সরু হয়ে গেছে, এবং ফাইবার লাইক, যেমন দেখবে পাটের ক্ষেত্রে যেরকম ওই ফাইবারগুলো হয়, তো ওইগুলোকে বলে যেটা, সেটা হচ্ছে স্ক্লেরেনকাইমা ফাইবার। আর সেলগুলোর মতো যদি হয়, তখন সেগুলোকে বলা হয় স্টোন সেল। এবার স্টোন সেলগুলো যেমন পাওয়া যায় দেখবে যে আপেল, নাশপাতি, এই যে ফলগুলো হয় এদের মধ্যে, কারণ দেখবে যখন এগুলোকে আমরা খাই, তখন এর মধ্যে কিন্তু একটা আওয়াজ হয়, ওই যে খাবার সময় দেখবে মুখের মধ্যে একটা আওয়াজ হয়, তার মানে এদের সেলগুলোর ভেতরে একটা স্টেবিলিটি আছে। সেই ঠিক সেরকম দেখবে যে কোনো ফলের ক্ষেত্রে তার বীজ যেটা হয় বা তার সিড, যেটা সিডের বাইরের যে কভারিং যেগুলো, সেগুলো যে শক্ত হয়, যেমন পেয়ারার ক্ষেত্রে যখন সিডগুলো শক্ত হয়, আমের ক্ষেত্রে দেখবে সিডের বাইরেতে যে আবরণটা, কভারিংটা, সেটা দেখো হার্ড হয়, নারকেলের ক্ষেত্রে যেমন বাইরের একটা শক্ত কোটিং থাকে, এই পার্টগুলো অ্যাকচুয়ালি তৈরি হয় যেটা, সেটা হচ্ছে স্ক্লেরেনকাইমাটিক টিস্যু দিয়ে। এবং এটা পুরোটাই ডেড সেল, এবং এদের সেল ওয়ালটা যেহেতু খুব চওড়া, সেই জন্য এটা স্টেবিলিটি প্রোভাইড করে। তো এদের যে কাজগুলো রয়েছে, একটা হচ্ছে ফ্রুট কভার তৈরি করছে, স্টেম, লিফ, রুট, প্ল্যান্ট কন্ডাক্টিং টিস্যু, মানে জাইলেম ফ্লোয়েমের বাইরে তো এরা অ্যাকচুয়ালি প্রোটেকশন প্রোভাইড করে, কারণ নইলে যখন ঝড় হচ্ছে, গাছটা বেন্ড করছে, জাইলেম ফ্লোয়েমগুলো কিন্তু ভেঙে নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্যই এদের কাজ হচ্ছে যে এদেরকে মানে প্রোটেকশন দেয়া। তো সেই টাইপের টিস্যুগুলোই যেটা, সেটা হচ্ছে স্ক্লেরেনকাইমা টিস্যু, যেটা দেখো হার্ড কভারিং সেটা তৈরি করছে। অন্যদিকে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু, কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু বলতে অ্যাকচুয়ালি একটু আগেই বললাম যে গাছের ক্ষেত্রেতে অ্যাকচুয়ালি কী হয়, যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। এই জাইলেম ফ্লোয়েম কিন্তু সিঙ্গেল, একা
মানে একটা টাইপের টিস্যু নিয়ে কোনো কাজ করতে পারে না, এরা কিন্তু একটা কমপ্লেক্স ফর্ম করে ফাংশন করে। এবং যখন এই কমপ্লেক্স ফর্ম করে এরা অ্যাকচুয়ালি ফাংশন করতে যায়, তখন সবসময় কিন্তু দেখা যায় যে ধরো মানে অ্যাকচুয়ালি জাইলেমের ক্ষেত্রেই বলো বা ফ্লোয়েমের ক্ষেত্রেই বলো, তারা বেশ কিছু টাইপের টিস্যু একসাথে একটা কাজ করে, কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কেউ ফাংশন করতে পারে না। সেই জন্যই এদেরকে বলে যেটা, সেটা হচ্ছে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। এবং কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু যেটা হয়, তারা হচ্ছে কন্ডাক্টিং টিস্যু, মানে যারা ট্রান্সপোর্টেশনে হেল্প করে, এবং এদেরকে বলা হয় যেটা, সেটা হচ্ছে ভাস্কুলার বান্ডিল। এবার এখানকার মধ্যে দু ধরনের হয়, একটা হচ্ছে জাইলেম, যেটা আপওয়ার্ড মুভমেন্টের জন্য রেসপন্সিবল, এবং জাইলেম দিয়ে মেনলি ওয়াটার আর মিনারেলসগুলো যায়। আর অন্যদিকে দেখো ফ্লোয়েম যেটা করে, সেই ফ্লোয়েমটা হচ্ছে অ্যাকচুয়ালি ডাউনওয়ার্ড মুভমেন্টের জন্য রেসপন্সিবল, যেটা অ্যাকচুয়ালি খাবারটাকে নিচের দিকেতে নিয়ে আসছে। এবার এটা যে কোনো ডিরেকশানেই যেতে পারে, খাবারকে নিয়ে কোনো একটা গাছের পাতা থেকে খাবারকে নিয়ে নিচের দিকেও দিতে পারে, ওপরের দিকেও দিতে পারে, যে কোনো দিকে। যেমন দেখো এখানেতে জাইলেমটা দেখিয়েছে রেড কালারে, জাইলেম যেমন কি করছে, রুট থেকে অ্যাকচুয়ালি ওয়াটার আর মিনারেলস নিয়ে আপওয়ার্ড মুভমেন্ট করে সেগুলো লিফকে দিচ্ছে। আর ফ্লোয়েম যে দেখো ফটোসিনথেসিস যে ফুডটা প্রিপেয়ার করলো, সেই ফুডটা প্রিপেয়ার করার পর সেটা নিচেতেও পাঠাতে পারে, সেটা ফ্লোয়েমের থ্রু দিয়ে ওপরেও পাঠাতে পারে, আবার দেখো সাইডের আশপাশের অন্য কোনো লিফকেও সে কিন্তু পাঠাতে পারে। এবার জাইলেমের ক্ষেত্রে সেটা দেখো ওয়ান ওয়ে ফ্লো, শুধুমাত্র উপরের দিকে হয়। এখানে দেখো টু ওয়ে ফ্লো, দুদিকেই কিন্তু এরা যেতে পারে। এখানে দেখো ট্রান্সপোর্ট করছে ওয়াটার অ্যান্ড মিনারেলস, জাইলেম দিয়ে যেটা যাচ্ছে। ফ্লোয়েম দিয়ে যেটা যায় ওয়াটার অ্যান্ড ফুড, জল এবং খাবার, সেটা যাচ্ছে। আর এখানেতে যেটা দেখাচ্ছে যে প্রত্যেকটা সেলের অ্যাকচুয়ালি জাইলেমের যে দেখো সেলগুলো রয়েছে, এদের প্রত্যেকটা সেলের মাঝেতে কিন্তু দেখো কোনো রকম কোনো মানে কোনো সেপারেশন কিছু নেই, যে মাঝেতে কোথাও দেখো এন্ড সেল বলে কিছু নেই, যে প্রত্যেকটা দেখো কানেক্টেড হয়ে গেছে। কিন্তু এদের প্রত্যেকটা জায়গাতে দেখো প্রত্যেকটা সেলের মধ্যেতে একটা সেলের সাথে একটা সেলের যে কানেকশান আছে, মাঝখানে কিন্তু সেল প্লেট একটা রয়েছে, এবং যার মাঝখানে দেখো এখানে পারফোরেশন, ছোটো ছোটো ছিদ্র আছে, যেখান দিয়ে কিন্তু ওই ফুড এবং ওয়াটার যেগুলো, সেগুলো কিন্তু সবসময় দেখো সেখানেতে ট্রান্সপোর্টেড হচ্ছে। আর এখানে যেটা দিয়েছে দেখো, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই যে স্ট্রাকচারটা রয়েছে জাইলেমের, সেটার স্টেবিলিটি প্রোভাইড করছে লিগনিন। একটু আগেই বললাম যে লিগনিন একটা ওয়াক্সি স্ট্রাকচার, মানে ওয়াক্সি একটা কেমিক্যাল, একটা কার্বোহাইড্রেট, যেটা স্টেবিলিটি প্রোভাইড করে, সেইটার মধ্যেতে এখানেতে দেখতে পাওয়া যায়। কিন্তু এটার ক্ষেত্রে দেখাচ্ছে যে এখানে যে সেল ওয়ালগুলো রয়েছে, সেখানেতে এই যে ছোটো ছোটো পারফোরেশন রয়েছে, আর এখানে কিন্তু লিগনিনের পার্সেন্টেজ কম্পারেটিভলি কম থাকে। তাহলে এটাই দেখো জাইলেম ফ্লোয়েমের মধ্যে একটা ডিফারেন্স এখানে দিয়েছে, যেটা কন্ডাক্টিং টিস্যু ভাস্কুলার বান্ডিলে থাকে। এবং এই দুটোই কিন্তু কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু, কারণ এই জাইলেমের মধ্যেও অনেক কটা পার্ট আছে, দেখবে আমরা পড়বো জাইলেমের মধ্যে 4টে পার্ট আছে, ঠিক সেরকমই ফ্লোয়েমের মধ্যেও কিন্তু 4টে পার্ট আছে। সেই জন্যই এদেরকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। এবার দেখো এই সেকশন, দেখো আগেও আমরা দেখেছিলাম যে প্ল্যান্টের যদি একটা পার্ট স্টেমকে যদি ক্রস সেকশন করা হয়, তাহলে বাইরে রয়েছে এপিডার্মিস, তারপর রয়েছে কটেক্স, আর এই সেন্ট্রাল পোর্শনটা পিট, আর সেখানেই ক্যাম্বিয়াম থেকে তৈরি হচ্ছিল যেটা, সেটা হচ্ছে জাইলেম ফ্লোয়েম। এবার জাইলেম ফ্লোয়েমের মধ্যেতে যদি আমরা একটু খেয়াল করে দেখি, তাহলে জাইলেম ফ্লোয়েম